দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে, এসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় এই সময়ের স্বাস্থ্য সচেতনতা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ ও উপাধ্যক্ষ মুগদা মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আর কদিন পরে ঈদ উল আজহা, ঈদ করা নাড়ছে দরজায়। অনেকে দেশের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, একটা আনন্দের সময় তারা কাটাচ্ছেন, কিন্তু আমাদের একটু অসাবধানতায় কিন্তু এই আনন্দের সময়টা বিষাদে রূপ নিতে পারে। আমরা প্রতি বছর দেখছি যে ঈদের সময়ে অনেকগুলো দুর্ঘটনা ঘটে। আমরা গত ঈদ উল ফিতরের যদি একটু পরিসংখ্যান দেখি, দেখব যে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে প্রায় ৩২২ জন এবং ৩১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন প্রায় ৮২৬ জন। দুর্ঘটনা ছাড়াও এই সময় দেখা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়েন, বিশেষ করে যারা কিডনি রোগী, যারা ডায়াবেটিসের রোগী, তাদের এই সময়ে কিন্তু একটু সচেতন হতে হবে। কীভাবে নিয়ম মেনে চললেই ঈদের সময়টা আমরা ভালোভাবে কাটাতে পারবো, তাই নিয়ে আলাপ করতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি তো মেডিসিন বিশেষজ্ঞ এবং এই বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা জানি যে গবেষণায়ও জড়িত রয়েছেন, আপনি শিক্ষা দানের সাথেও জড়িত রয়েছেন। এই সময়ে দেখা যাচ্ছে যে অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সামনে ঈদ, সব মিলিয়ে আসলে এই যে যাত্রা পথে আমাদের আসলে কী কী মেনে চলতে হবে, কী কী মেনে চললে আমরা একটু সুস্থ থাকবো, তা যদি একটু বলতেন। হ্যাঁ, তাহলে তো যাত্রাপথে তো অনেকভাবেই যাচ্ছেন ওনারা। কেউ ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, কেউ একা যাচ্ছেন। ফ্যামিলি নিয়ে যারা যাচ্ছেন তারা নিরাপদ সড়ক ব্যবহার করা উচিত, নিরাপদ রুটগুলো ব্যবহার করা উচিত, সড়ক হোক, নৌপথ হোক বা বিমানপথ হোক। বিশেষ করে সড়ক পথেই এবং নৌপথেই তো বেশি দুর্ঘটনাগুলো ঘটে। তাই আমি মনে করি আপনার যে জায়গায় যাবেন সেটার যে বাহনটা, সেটা আপনি সঠিক বাহনটা, নিরাপদ বাহনটা যোগ করতে চাই। বাট সরকার খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে। আমরা দেখছি যে একটা বড় ছুটি আছে 25 থেকে 30 পর্যন্ত। এই বড় ছুটির পর অনেকে দেখা যাচ্ছে তাড়াহুড়া করে শেষ মুহূর্তে যায়। এটা যদি একটু বলতেন যে আগে থেকে প্রস্তুতি নিয়ে দেখা যাচ্ছে অনেকে ছাদে যায়, ট্রেনের ছাদে হোক, বাসের ছাদে হোক, এই সময়টা যদি একটু বলতেন যে তাদের তো যেহেতু সরকার বড় ছুটিগুলো তো আসলে গত 2 বছর ধরে খুব বড় ছুটি হচ্ছে, 7 দিন 8 দিনের মতো যে বড় ছুটি হচ্ছে, অবশ্যই এটা খুব ভালো হয়েছে। কারণ হলো কি, রোগীরা মানে যাত্রাপথে যাত্রীরা একটু সময় নিচ্ছে, আজকে হতো কোনো কথা নেই। এবং দেখবেন গত বছরও কিন্তু, এবছরও কিন্তু আপনার ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু যাত্রার মানে চাপ কিন্তু খুব বেশি ছিল না, এবং আসার সময় বোঝাই যায়নি যে ফিরে আসছেন ওনারা। দুর্ঘটনা ঘটেছে কিছু, তো তবে আমি বলবো যে অনেকে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যায় তারা দেখা যাচ্ছে যে সব সময় দেখা যাচ্ছে ওনারা চালায় না, কিন্তু দেখা যায় যে গ্রামের বাড়ি যাওয়ার সময় চালায়। আমরা বলবো অভিজ্ঞ যিনি ড্রাইভার রয়েছেন সেইটা একটু করা উচিত। হ্যাঁ, দক্ষ চালকের অবশ্যই। এবং অনেকে দেখা যাচ্ছে ছোট শিশুদের সামনে সিটে বসান, মোবাইলে কথা বলেন, এই জিনিসগুলো আমাদের একটু নজর দেওয়া উচিত। অবশ্যই মোবাইলে কথা বলা যাবে না। প্লাস হলো কি, আপনার শিশুদেরকে, এটা শুধুমাত্র কোরবানির সময় না, অন্যান্য সময় তো শিশুদেরকে সামনে সিটে বসানো উচিত না। অনেকে যে ছাদে যান বা দেখা যাচ্ছে ফেরিতে করে যাচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। আবার এটাও তো দেখা যাচ্ছে, কিন্তু এটা গতবারও দেখা গেছে যে যতই আপনি সুযোগ দেন না কেন, ছাদে যাচ্ছে, লঞ্চের ছাদেও যাচ্ছে, ট্রেনের ছাদেও যাচ্ছে। আমরা মনে করি অবশ্যই এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ এখানে কোন সময় যে দুর্ঘটনা ঘটবে আপনি বুঝতেই পারবেন না। এবং কারণ হলো কি, দুর্ঘটনা মানেই হলো এই সমস্ত পরিস্থিতিতে মৃত্যু অথবা বিকলাঙ্গতা। সুতরাং এটা একটু আপনাদের এটা যদি বলতেন যে আপনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে এই প্রশ্ন নিশ্চয়ই অনেকবার সম্মুখীন হয়েছে। এই হিসেবে যাত্রাপথে অনেকে দেখা যায় বমি করে, এটা অনেকেরই দেখা যাচ্ছে যে জার্নিতেই বমি করে। এটা আসলে কেন হয় বা এটার প্রতিকার কি? আচ্ছা, এটা হতে পারে যারা কিনা অভ্যস্ত না যাত্রাপথে, বছরে একবার দুবার এই ধরনের লং জার্নিগুলো করছে, তাদের ক্ষেত্রে হতে পারে। কিন্তু যারা কিন্তু রেগুলার যাত্রা মানে এই সমস্ত যাত্রাপথে অভ্যস্ত, তাদের কিন্তু বমির সমস্যাটা হয় না। যদি এই সমস্যাটা যাদের থাকে, তারা তার আগ মুহূর্তে হয়তো একটা বমির জন্য অ্যান্টিএমেটিক ড্রাগ খেতে পারে। খেয়ে এবং খালি পেটে একটু, অথবা ভরা পেটে গাড়িতে না ওঠাই ভালো। এবং আরেকটা ব্যাপার হলো কি, মোশন সিকনেস তো হবেই। এই মোশন সিকনেসটাকে টলারেট করেই ওদেরকে যেতে হবে। তাই যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড থাকা উচিত, পানি প্রচুর পরিমাণে খাওয়া উচিত, এবং কমপ্লেক্স ফুডগুলা, কমপ্লিকেটেড জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করা উচিত। আর দেখবেন যে যদি আমরা যাত্রার ঠিক আগ মুহূর্তে একটা বমির ওষুধ খেতে পারি, তাহলে কিন্তু আমরা
পরবর্তীতে আর চিকিৎসকের পরামর্শক্রমে ওনার চিকিৎসকের অবস্থা বুঝে পরামর্শ যদি নাই তাহলে উনি ভালো হতে থাকবেন। পারে, হতে পারে। আচ্ছা, এই সময় কোরবানির সময় দেখা যাচ্ছে যে ওই সময় মাংস কাটতে গিয়ে হোক বা পশু যখন পরিচর্যা করেন তখন অনেকে আঘাতপ্রাপ্ত হয়, এটা যদি একটু বলতেন। অভ্যস্ত না তো আমরা, কারণ ওই সময় একটা ইমোশনাল দিক কাজ করে, ফলে দেখা যাচ্ছে বিভিন্ন কাজে যুক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চারা, এবং ফলে কি হচ্ছে হাত কেটে যাচ্ছে, আঙ্গুল কেটে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্টগুলো বরাবরই হচ্ছে এবং আমাদের হাসপাতালগুলো এই সময় ঈদের দিনে তো প্রচুর পরিমাণ রোগী ওখানে আসে। অবশ্যই সচেতনতা, আমার মনে হয় দক্ষ অভিজ্ঞ লোক দিয়েই এই সমস্ত কাটাকুটিগুলো করা উচিত। ছোটোখাটো কাজগুলো করতে পারেন, কিন্তু মনে হয় এই সমস্ত কাজগুলো যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আমার মনে হয় এই যে অনেক সময় দেখা যায় যে আঙ্গুল কেটে যায় প্রায়, এই সময় মানে প্রাথমিকভাবে কি কাটা উচিত? অল্প আঙ্গুল কেটে গেলে কি করবেন? প্রাথমিকভাবে মানে আপনি অবশ্যই আপনার বাসায় তো ফার্স্ট এড কিট থাকবেই, অবশ্যই যেখানে কাজ করেন সেখানে ফার্স্ট এড কিট থাকবে। অবশ্যই যদি কোনো রকম কেটে যায়, সামান্য কেটে যায়, অবশ্যই আপনি এটাকে কম্প্রেশন আর চেপে ধরে রক্তপাত বন্ধ করা উচিত, রক্তপাত বন্ধ করা উচিত। এবং রক্তপাত বন্ধ করার সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে, এটা হাসপাতাল হোক অথবা ইউনিয়ন সাব সেন্টার হোক অথবা আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স হোক, যেখানেই হোক সেখানেই তার যাওয়া উচিত। প্রয়োজনীয় ব্যবস্থা আপনার ডাক্তারই নেবে। কিন্তু রক্তপাত বন্ধ করার জন্য আমার মনে হয় ওই সময় কম্প্রেশন, আরেকটা হলো কি অ্যান্টিসেপটিক ওয়াশ, তারপর হলো কি আপনার এই পরবর্তীতে ডাক্তাররা অনেক সময় এখানে রিপেয়ার তো করবেই, প্লাস হলো কি টিটেনাসের প্রোফাইলিং অনেক সময় এটা হয়, একটু ইন্টারাপ্ট করছে, যে পুরো আঙুলটাই কেটে যায়, ওই সময় আসলে কি করা উচিত? অনেকের মধ্যে প্রশ্ন আছে। অবশ্যই এই আঙুলটাকে আমরা কি নিয়ে যাব সাথে করে নাকি? পুরনো ওই আঙ্গুলটা যদি প্রিজার্ভ করা যায়, ওটা নিয়ে যদি আমাদের টার্সিয়ারি সেন্টারগুলোতে আসা যায়, যেমন হলো কি ঢাকায় যেমন ন্যাশনাল বার্ন প্লাস সার্জারি ইনস্টিটিউট আছে, নিটোর আছে, এখানে কিন্তু অনেকগুলা রেজাল্ট পাওয়া গেছে যে পুরো হাত কেটে গেছে, সেই কবজি পর্যন্ত জোড়া লাগানো হয়েছে, আঙ্গুল জোড়া লাগানো হয়েছে। সুতরাং এই ধরনের কাজগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন হায়ার সেন্টারগুলোতে হয়। আমি মনে করি যদি এটা সেপারেট হয়ে যায় তাহলে আপনি একটা চান্স নিতে পারেন, এবং এটা করতে হলে আপনাকে বরফের মাধ্যমে, যদি পারেন বরফের মাধ্যমে, কেসের মাধ্যমে টোটাল প্রিকশন নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব টার্সিয়ারি সেন্টার, কারণ হলো কি এখানে আপনার আসলে উপজেলা হেলথ কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে তেমন কোনো সুবিধা থাকবে বলে আমার মনে হয় না। আপনি অবশ্যই একটা টার্সিয়ারি সেন্টার হাসপাতালে চলে আসবেন। এই সময় দেখা যাচ্ছে যে ঈদের সময় এটা পেটের সমস্যা হয়, প্রায় সময় অনেকে দেখা যাচ্ছে ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। এই সময়টা আসলে আমাদের খাবার দাবারটা কেমন হওয়া উচিত, এ নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। এরপর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় এই সময়ে স্বাস্থ্য সচেতনতা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আমরা আলাপ করছিলাম যে ঈদের সামনে, ঈদকে নিয়ে যে আমাদের প্রস্তুতি, পেটের সমস্যার কথা বলতে, এটা কিন্তু খুবই কমন দেখা যাচ্ছে যে কারো ডায়রিয়া হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। এই সময় আসলে আমাদের খাবার দাবার বা কী সচেতনতা মেনে চলা উচিত? ওভারঅল স্বাস্থ্য সচেতনতা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওই সময় বিভিন্ন রকম খাওয়া দাওয়া, শুধুমাত্র মাংসই তো না, তৈলাক্ত খাবার, অনেক কিছু। সুতরাং আমরা যে রেগুলার একটা জীবনযাপনে ছিলাম তার পদ্ধতি থেকে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মনে করি এই চেঞ্জটা না করাই উচিত, চেষ্টা করা উচিত এটা না করে যতটুকু লিমিটেশনের ভিতরে খাওয়া দাওয়াকে, অতিরিক্ত স্পাইসি, ভাজা, ঝাল, অনুরোধে ঢেকে গেলে যে কারো বাসায় গেলে যে খেতে হয় অনেক কিছু, একটু আমাদের, এবং এগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন না। ডায়রিয়া হবেই, পেটের সমস্যা হবেই, এবং সবচেয়ে বড় কথা এই সমস্ত সমস্যাগুলোতে তো প্রাথমিক চিকিৎসা আপনারা জানেনই, কিন্তু কথা হচ্ছে যারা মধ্যবয়স্ক, যারা বয়স্ক অথবা বাচ্চারাও যে কোনোখানে, এইগুলোতে কিন্তু সিভিয়ারিটিটা অনেক বেশি হতে পারে। দেখা যায় পেটের সমস্যা বলছেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে একিউট এমআই হয়ে গেছে, মাইক্রোল ইনফেকশন, হার্ট অ্যাটাক হয়ে গেছে। এগুলো কিন্তু কমন সমস্যা। সুতরাং আমরা যে সাধারণ বলছি সেটা থেকে দেখা যায় বড় জটিলতা তৈরি হয়। একটু যদি বলতেন এই সময় আসলে আগে থেকে কিছু স্যালাইনের প্যাকেট কিনে রাখা, বা এটা কিন্তু আমাদের উচিত, যেহেতু এখন সময় আছে, এখন ঈদের কয়েকদিন। হ্যাঁ, অবশ্যই সময় আছে। স্যালাইনের প্যাকেট কেন, এগুলো তো আপনার বাসায় থাকা উচিত। ফার্স্ট এড কিট হিসাবে আমার মনে হয় পেশেন্টের প্রাথমিক চিকিৎসার জন্য প্যারাসিটামল থেকে শুরু করে একটা স্যালাইনের প্যাকেট, এগুলো তো আমাদের বাসায়, প্রত্যেক বাসায় থাকা উচিত। আমি মনে করি ঈদের সময় বাড়তি কোনো রয়েছে, এই জিনিসগুলো একটু থাকলে ভালো হয়। আর একটু খেয়াল করা যায় যে এই ঈদেরটা হচ্ছে প্রায় মে মাসের লাস্টে, প্রায় জুন মাসের প্রথম দিকে, এবং এটা তো গরমকাল, এবং গরমকাল যেহেতু, তাই এখানে দেখা যাবে ডিহাইড্রেশন, পানি শূন্যতা, এবং যদি ডায়রিয়া হয় বা বমি হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তারা পানি শূন্যতায় পড়ে যাবে, তাই কমপ্লিকেশনগুলো হতে পারে, কিডনিতে এফেক্ট হতে পারে। তাই আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই আপনার হাইড্রেট থাকবেন,
পানি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। শুধু পানি খেলে হবে না, অন্যরকম যেগুলো ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে, এটা ডাবের পানিও হতে পারে, স্যালাইন ওয়াটার হতে পারে। মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে, প্রশ্ন প্রায় আমরা শুনি যে যাদের ধরেন হাইপার টেনশন উচ্চ রক্তচাপ রয়েছে তারা কি আসলে স্যালাইন খেতে পারবেন কিনা? আচ্ছা, হাইপার টেনশনের পেশেন্ট অবশ্যই স্যালাইন খাওয়াটা প্রথম দিকে প্রিভেন্টিভ হিসেবে তো উচিত না, কিন্তু তার যদি ডায়রিয়া হয়ে থাকে, তার যদি বমি হয়ে থাকে, তার যদি পানি শূন্যতা তৈরি হয়, অবশ্যই সে কোনো রকম হেজিটেট না করে তার কিন্তু স্যালাইন ওয়াটার খাওয়া উচিত। এবং তার সাথে সাথে অন্যান্য পানি শূন্যতা প্রিভেন্ট করার জন্য অন্যান্য খাওয়া দাওয়াগুলো নিতে পারে। প্রচুর পরিমাণে স্যুপ খেতে পারে, তারপর হলো কি ডাবের পানি খেতে পারে, ফ্রুটস খেতে পারে, এগুলো খেতে পারে। কিন্তু কথা হচ্ছে ডায়রিয়া হলে বা বমি হলে বা পানি শূন্যতা তৈরি হলে আপনি যে কেউ স্যালাইন ওয়াটার খেতে পারবেন। খুবই যেটা এটা ঈদুল আজহা কোরবানির ঈদে খুবই কমন একটা প্রশ্ন, যাদের হার্টের সমস্যা রয়েছে আর কি, বিশেষ করে যাদের দেখা যাচ্ছে কোলেস্টেরল বেশি, তারা আসলে গরুর মাংস খেতে পারবেন কিনা? এটা একটা সামান্য সময়ের কথা তো বলা যাবে না। 3 দিনের গরুর মাংসে কি হচ্ছে? আপনার তো পরিমিত জীবনযাপন সারা বছর থাকা উচিত ছিল। সারা বছর যদি পরিমিত জীবনযাপন করতো, তার যদি কোলেস্টেরলের কন্ট্রোল থাকতো, তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, সুতরাং তাকে স্বাভাবিক জীবনযাপনই করতে হবে। আমি মনে করি ঈদের সময় বলে আলাদা করে অতিরিক্ত খাওয়া দাওয়া করে একটা ঝুঁকি তৈরি করার কোনো মানে হয় না। তাই আমার মনে হয় এটা ঝুঁকি চিন্তা করে, ঝুঁকি বিবেচনা করে ওনাকেই ডিসিশন নিতে হবে কি করবেন। তাই নিয়মিত আগে থেকে যেরকম নিয়মিতভাবে চলছিলেন সেভাবেই চলুন। হয়তো কিছুটা ব্যতিক্রম হবে, তবুও মনে করি যে আগে থেকে যদি আপনার কন্ট্রোল থাকে তাহলে টোটালি আমাদের ওনার যে ডায়েট চার্ট বাজেট সেটা জীবনযাপনের অংশ, একেবারেই তো গরুর মাংস খেতে মানা করে দেওয়া হয়নি না, কখনোই আমরা মানা করিনি। মানে আমরা কখনো গরুর মাংস না, মানে রেড মিট এটা, কিন্তু রেড মিট ওই যে বললাম পরিমিত খেতে হবে, পরিমিত পরিমাণ। কারণ হলো কি, শুধুমাত্র তো মিট খাচ্ছে না, সাথে কিন্তু ভাত থেকে শুরু করে অন্যান্য উপাদানও আছে। ফলে কিন্তু আপনার পেশেন্টের যখন ইন্টেস্টাইনাল সার্কুলেশন বেশি প্রয়োজন হবে, তখন কিন্তু ঠিকই দেখা যাবে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হতে পারে। তাই ওই পেশেন্টগুলার অতিরিক্ত খাওয়া দাওয়া সার্টেন সময়ের জন্য যদি হয়, ওই সময়ের এফেক্ট হিসাবে কিন্তু পেশেন্টের কিন্তু অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকিউট স্ট্রোক হতে পারে। এবং আপনি দেখবেন কোরবানির সময় NICVD বা নিমসে, ঢাকা মেডিকেল কলেজের আউটডোর, মুগদা মেডিকেল কলেজের আউটডোরে কিন্তু ইমার্জেন্সিতে প্রচুর পেশেন্ট আসে সাডেন অনসেট অফ এমআই। এটা যদি একটু বলতেন আপনি, বারবারই আমরা যখন পেটের সমস্যার কথা বলছিলাম তখনও বলছিলেন যে আসলে প্রায় সময় যখন বুকে ব্যথা হয় আমরা তো মনে করি যে এটা বোধহয় গ্যাস্ট্রিকের ব্যথা। এটা আসলে বোঝার কোনো উপায় রয়েছে কিনা এটা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আর এটা হচ্ছে আসলে হার্টের সমস্যার কারণে? বয়স তো চিন্তা করতে হবে। একটা মধ্যবয়স্ক বা 40-45 বছরের লোক পেটের ব্যথা নিয়ে আছে, হঠাৎ করে তার ঘাম হচ্ছে, সে যদি বলে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, তাহলে তো হলো না। তাহলে অবশ্যই একজন বয়স্ক, মধ্যবয়স্ক লোক, সে যদি তার রিস্ক ফ্যাক্টর থাকে, তার যদি হাইপারটেনশন থাকে, তার যদি আগে হার্ট অ্যাটাকের সমস্যা থাকে, তাহলে অবশ্যই এক্ষেত্রে গ্যাস্ট্রিকের কথা বলে তার অবহেলা করা উচিত হবে না। এই ধরনের ব্যথাগুলো যদি হয়, ইমিডিয়েটলি তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবে, অ্যাটলিস্ট তার চিকিৎসকের পরামর্শ নেবে। চিকিৎসকই বলে দিবেন যে এটা পেটের কারণে হচ্ছে নাকি হার্টের কারণে হচ্ছে। তাই আমি মনে করি মধ্যবয়স্কদের, যাদের রিস্ক ফ্যাক্টর বেশি, যারা স্মোকিং করে, তারা ওবেসিটি আছে, ওজন বেশি, তারা অবশ্যই এই পেটের সমস্যাটাকে অবহেলা করা উচিত না। আচ্ছা, খুবই সুন্দরভাবে আসলে বলছিলেন। আসলে যখন এই যে হৃদরোগের জাতীয় সমস্যা হয় তখন তার তো আসলে কিছু সিমটম দেখা দেয়, সেই সময়ে তার আশেপাশের লোকজনের ইমিডিয়েটলি কী করণীয় তা নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় এই সময়ে স্বাস্থ্য সচেতনতা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আমরা আলাপ করছিলাম, উনি খুব সুন্দরভাবে বলছিলেন যে এই সময় তো অনেকের পেটের সমস্যা হয় এবং হার্টের সমস্যা হয়। যখন হার্টের সমস্যা হয় বা আমরা এমআই বলছি, এই সময়ে দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষজনের তাৎক্ষণিকভাবে তাদের আত্মীয় স্বজন বা কাছাকাছি যারা থাকে তাদের আসলে কী কী করণীয়? পেশেন্ট যেমন ইম্পর্টেন্ট, তারা পাশের মানুষগুলো ইম্পর্টেন্ট। কারণ এটা দেখতে হবে, যদি তার বুকের ব্যথাটা বুকে হচ্ছে, একটা সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, হ্যাঁ, সে হয়তো ফেইন্ট হয়ে পড়ে গেছে, হয়তো তার ব্লাড প্রেশার ইমিডিয়েটলি যদি চেক করার সুযোগ থাকে, আমাদের অনেকেরই বাসায় ব্লাড প্রেশারের মেশিন থাকে, ব্লাড প্রেশারটা যদি চেক করা যায় ইমিডিয়েটলি, এবং তাদের উচিত হবে দেরি না করে রুগীটাকে এই ধরনের যদি সোয়েটিং, বিশেষ করে ঘাম হলে, বমি হলে, হ্যাঁ, এবং বুকের ব্যথা হচ্ছে, পেটের ব্যথাটা অনেকটা বুকের দিকে যাচ্ছে,
তাহলে আমার মনে হয় তাদেরকে ইমিডিয়েটলি পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে রুগীদের অ্যাটেন্ডেন্ট বা রুগীদের দায়িত্ব হলো কি, তার এই ধরনের একটা কমপ্লিকেটেড সিচুয়েশন যদি অ্যারাইজ করে অবশ্যই নিকটস্থ হাসপাতালে চলে যাওয়া। কারণ আপনার বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা হেলথ অভিজ্ঞ চিকিৎসক অনেক জায়গা আছে এবং ইমার্জেন্সি জরুরি ব্যবস্থা থাকবেই, প্রত্যেক জায়গায় জরুরি ব্যবস্থা থাকবে। তাই আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আমি যুক্ত করতে চাই, এই সময় দেখা যাচ্ছে বিশেষ করে যে ঢাকার বাইরের জায়গাগুলিতে অনেক জায়গায় দেখা যায় চিকিৎসক বসেন না, সেক্ষেত্রে সবচেয়ে সেফেস্ট আমার বলবো যাওয়ার জায়গা হচ্ছে সরকারি হাসপাতাল। জরুরি বিভাগগুলি যেহেতু খোলা থাকে, ওখানে আপনি নিশ্চিতভাবে একজন চিকিৎসককে পাবেন। অবশ্যই আমি মনে করি বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা মানে ঈদের দিনও আসলে খোলা থাকে, সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনি কিন্তু কাছাকাছি পাবেন, আগের মতো নেই। অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 45 মিনিটের ভিতরে কিন্তু আপনি একটা সরকারি স্বাস্থ্যসেবায় পৌঁছে যেতে পারবেন। সুতরাং আপনি অবশ্যই কোনো হেজিটেট না করে আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা, আমার সবচেয়ে বড় যে অ্যাডভাইস যে আপনারা আপনাদের নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রটা চিনে রাখুন, যেন বিপদে পড়লে আপনি সেখানেই যাবেন আগে, সেখান থেকে ওরা আপনাকে প্রয়োজনীয় অ্যাডভাইস দিবেন। আচ্ছা, আরেকটা খুব সুন্দর কথা মনে করেছেন, সরকার কিন্তু কিছু যে হটলাইন নাম্বার রয়েছে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো এবং সরকারি, যেটা আমরা ওয়েবসাইটেও কিন্তু আসে স্বাস্থ্য অধিদপ্তর, সেখানেগুলি নাম্বার কিন্তু দেখা যায় প্রায় সময় রেসপন্স করে আসলে। সেটাও এই ঈদে আমাদের একটু খেয়াল রাখা উচিত। এটা তো আমরা বললাম যে বুকের সমস্যা, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার কথা আমরা যেটা বলছি সেটাও তো আসলে হয় অনেকেরই। এইটা যদি হয়, অনেকে দেখা যাচ্ছে যে মুড়ির মতো বিভিন্ন দোকান থেকে আসলে খায়, এটা যদি একটু বলতেন এই সময় প্রাথমিকভাবে আসলে কী করা উচিত, এবং এই যে আমরা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি এটা আসলে কতটুকু আমাদের উচিত? দুটা ইস্যু, যে দীর্ঘদিন ধরে খাচ্ছি, দীর্ঘদিন ধরে তো অবশ্যই আমাদের এটা করা যাবে না। কারণ হলো কি, এর ফলে কি হয়, এর ফলে অনেক আমাদের নিজেদের ইন্টারনাল যে পরিবেশটা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন রকম ক্যান্সার তৈরি হচ্ছে, পেটের ক্যান্সার, স্টোমাক কার্সিনোমা, এগুলো হচ্ছে। সুতরাং আমরা কখনোই বলবো না যে কোনো কারণ ছাড়া দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক, সো কল্ড গ্যাস্ট্রিকের ওষুধ বিভিন্ন রকম ওমিপ্রাজল বা বিভিন্ন রকম খাওয়া। তবে ইমিডিয়েটলি রিলিফ পাওয়ার জন্য অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ মতো এই ধরনের ওষুধগুলো অল্প সময়ের জন্য ব্যবহার করতে পারি। তবে কখনোই বলবো না যে দীর্ঘক্ষণ ব্যবহার করবেন। আরেকটা কথা আছে, যদি এর ফলেও যদি প্রাথমিক চিকিৎসায় যদি তার না কমে, তাহলে কিন্তু তার চিন্তা করা উচিত এটা অন্য কিছুও তো হতে পারে। তাই অবশ্যই তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আপনি উল্লেখ করেছেন যে মেয়ের শেষ দিকে হচ্ছে গরম পড়ছে, এবং যারা দেখা যাচ্ছে যে অনেকেই শখ করে এই সময় গরু নিয়ে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত থাকেন, আবার অনেক এক বাসা থেকে অন্য বাসায়ও যান, মাংস নিয়েও যান। হিট স্ট্রোক কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে অনেকের হতে পারে। আসলে হিট স্ট্রোক জিনিসটা কি এই সময় তাৎক্ষণিকভাবে কী করণীয়? হিট স্ট্রোক হতে পারে, হিট স্ট্রোক হতে পারে যদি আমার দেখা যাচ্ছে যে তখনকার এনভায়রনমেন্টটা কীরকম থাকে। ওই সময় যদি প্রচুর গরম থাকে, তাহলে আমরা যদি রোদে কাজ করে থাকি, তাহলে কিন্তু হিট স্ট্রোক হতেই পারে। তখন তো আমি টেম্পারেচার মাপতে পারবো না, আমি তখন দেখবো যে তার গাটা প্রচুর গরম, গা পুড়ে যাচ্ছে। পেশেন্ট কিন্তু আপনার দেখা যাচ্ছে যে একটু এলোমেলো কথা বলছে, আবোল তাবোল কথা বলছে, হ্যাঁ, এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। যদি সেরকম হয়, যদি গাটা দেখা যাচ্ছে পুড়ে যাচ্ছে, প্রচুর টেম্পারেচার, তাহলে বুঝতে হবে দিস ইজ হিট স্ট্রোক, অন্য কোনো কারণ না। অন্য স্ট্রোকগুলো যেটা হয় আমাদের সেরিব্রাল, এই সময় একদম তাৎক্ষণিকভাবে খুব সংক্ষেপে যদি বলেন কী করণীয়? কী করণীয় মানে পেশেন্টটাকে অবশ্যই গরম থেকে সরিয়ে আনতে হবে। গরম থেকে যেখানে এক্সপোজার ছিল, সূর্যের আলো বা প্রখর আলোতে ছিল, সেখান থেকে সরিয়ে এনে ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। ঠান্ডা জায়গায় নিয়ে এসে দরকার হলে যদি পাওয়া যায়, যদি বরফ পাওয়া যায় বা যদি ঠান্ডা পানি পাওয়া যায়, তাও তার গায়ে ইমার্স করা যায় এবং সাথে সাথে অনেক কিছু দিয়ে ঠান্ডা করা যায়। এবং যতটুকু যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতেই হবে, কারণ এর মর্টালিটি অনেক বেশি। যেহেতু এভাবে নিয়ন্ত্রণ না হলে অবশ্যই দ্রুত হাসপাতালে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। যমুনা টিভির সকল দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছেন, এই সময় যদি আমরা একটু নিয়ম মেনে চলে, তাহলে কিন্তু এই ঈদটা আমাদের সুন্দরভাবে কাটবে। আমরা সকলেই সুন্দর থাকি, সুস্থ থাকি, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।